নবিলা, আজকে যে কথাগুলো আমি তোমার এই শোতে বলেছি বা বলবো, এই কথাগুলো এর আগে আমি কোনো পডকাস্ট বা কোনো জায়গায় বলিনি। এবং তোমার ভিউয়াররা এমন কোনো জিনিস আজকে পেতে চলেছে যেটা হয়তো আমার লাইফে আমিও হয়তো ফার্স্ট টাইম বলছি। আমি তোমার কাছ থেকেও শিখি, তোমার ভিডিও পোস্ট, তুমি এত সুন্দর করে মানুষের মনকে ছুঁয়ে যাও। একটা 3 মিনিটের ভিডিও আমি 3 বার নয় 30 বার দেখেছি। মানে না আছে লাইফে মিশন, না আছে লাইফে ভিশন, না আছে কোনো গোল, বা গোল থাকলেও গোলটা যেই দুবার চেষ্টা করে অ্যাচিভ করতে পারলাম না, তখন আমরা কপালে দোহাই বা আল্লাহ বা ঈশ্বরের দোহাই দিয়ে বলি এ আমার কপালে নেই। তুমি যে 5টা লোকের সারাউন্ডিংয়ে সারাদিন আছো তার ওপর ডিপেন্ড করে তুমি অ্যাকচুয়ালি কীরকম। যে একটা জিনিস কতদিন ট্রাই করে তারপরে বুঝবো এটা আমার জন্য না, এটা ছেড়ে দেওয়া উচিত। আমি 10,000 টাইম ফেল করিনি, আমি 10,000 ওয়েজ টু ফেল এর রাস্তা খুঁজে পাওয়াতে তারপরে আর কোনো রাস্তা ছিল না বলে আমি একটাই রাস্তা পেয়েছি, দ্যাট ইজ কল সাকসেস। কেউ শুরুতে আমার কোনো টেস্টিমোনিয়াল ছাড়া, আমার রেজাল্ট দেখা ছাড়া কেউ আমাকে এমনি দিবে না, আমি যত ভালোই কাজ পারি। ইন্ডিয়া বাংলাদেশে এখনো মানুষের ধারণা একটা যদি সরকারি চাকরি বাঁধিয়ে দিতে পারি আর কিচ্ছু করতে হবে না, আসি যাই মাইনে পাইটা তো থাকবে। ইফ ইউ ডু সামথিং রং ফর দ্য ফার্স্ট টাইম, দ্যাট ইজ কল মিস্টেক. But if you do the same mistake repeatedly, it will never treat as a mistake. It become your second nature. That is called habit. আজকে আমি অনেক লাকি, আজকে আমার সাথে রয়েছেন বাংলা জগতের, বাংলা ভাষায় এর আগে যে কথা কেউ বলেনি, যিনি বাংলার ভবিষ্যৎ বদলে দিচ্ছেন। আর যেই সিগনেচার লাইন, যে কথার জন্য পুরো পৃথিবীর বাঙালিরা আমাদের এই মানুষটিকে চেনেন, তিনি হলেন আর কেউ নন, যে বোঝে সে খোঁজে, যে খোঁজে সে পায়। সেই মৃণাল চক্রবর্তী আজকে আমাদের সাথে আছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় বের করে আমাদেরকে দেওয়ার জন্য। আজকে প্রত্যেকেই নমস্কার আমার তরফ থেকে। আমার খুব ভালো লাগছে এই কনভারসেশনে এসে, এবং সব থেকে বেশি ভালো লাগছে আমি আমার মাতৃভাষায় কথা বলছি। সো মাতৃভাষায় কথা বলার যে কতটা মনের মধ্যে আনন্দ দেয় আমার গায়ে, সেই একটা বাংলায় বলে না লোম খাড়া হয়ে যাওয়ার ফিলিংস হচ্ছে। সো আমি সত্যিই খুব ধন্য নবিলা যে তুমি আমাকে ইনভাইট করেছো তোমার এই এপিসোডে। হ্যাঁ, প্রথমেই আমি বলবো সেই গুরুর দেওয়া দীক্ষার মতন একটি লাইন, যে লাইনটি আমার জীবন বদলেছে। শুধু তাই নয়, আমার ভূত ভবিষ্যৎ এবং আমার আশপাশের যত মানুষজন, আমি যখনই যার কাছে যাই বা যে মানুষ আমার সামনে আসে, আমি সর্বতোভাবে আমার মন প্রাণ দিয়ে আমি তার মনের মধ্যে অন্তত ঠিক যেভাবে একটা বৃষ্টির জল আমাদের গায়ে পড়লে আমাদের একটা ফিলিংস হয়, ঠিক সেরকম এই ওয়ার্ড দিয়ে আমি প্রত্যেকটা মানুষের জীবনের তার মূল্যবোধ বা তার জীবন সম্পর্কে ধারণাটা যাতে আরও সে আপগ্রেড এবং আপডেট করতে পারে, সেই চেষ্টাই করি। হ্যাঁ, যে বোঝে সে খোঁজে, যে খোঁজে সে পায়। আমরা বাংলায় এরকম অনেক ওয়ার্ড আছে যেগুলোকে ইংলিশে একটা ওয়ার্ড ইউজ হয়, যে ওয়ার্ডটাকে বলা হয় অ্যাম্বিগিউটি। এটার মানে হলো যে ওয়ার্ডটা আমরা ইউজ করছি বা যে ওয়ার্ডটা যেভাবে ইউজ করছি সেটা কি পার্সপেক্টিভ দিয়ে আমরা দেখছি তার উপর ডিপেন্ড করবে কতটা কিভাবে মিনিংফুল ইম্প্যাক্ট আমাদের মনের মধ্যে ফেলছে। এক্সাম্পল, যে বোঝে সে খোঁজে। এবার এই বোঝাটাকে মানে যেটাকে বাদ দিয়ে যদি খালি বোঝাটাকে দেখি, বোঝার অনেক রকম মানে। বোঝা মানে পিঠের বোঝা হতে পারে, বোঝা মানে মাথার আন্ডারস্ট্যান্ডিং হতে পারে। এখানে সেই আন্ডারস্ট্যান্ডিংয়ের কথা বলা হচ্ছে। যে বোঝে, যে বুঝবে, সেই তো খুঁজবে। এখন প্রশ্ন আসতেই পারে, এই কথাটা যখন আমি প্রথম শুনেছিলাম, যে আমি কি করে বুঝবো আমার বোঝাটা ঠিক? আমার বোঝা যদি ভুল হয়, খোঁজাও ভুল হবে। বোঝা খোঁজা দুটোই ভুল। আর যখন আমি এটা রিয়েলাইজ করব যে আমি কি পেলাম, ততদিনে তো সময়টা চলে গেছে। তো আমার গুরু আমাকে বলেছিলেন যে দেখো মৃণাল, তুমি কোনো কিছু বোঝার জন্য তোমার থেকে কোয়ালিফাইড লোকের সাথে মিশে যদি তুমি কিছু বোঝো, সেই বোঝাটা তোমার মনের মধ্যে থাকবে। কিন্তু তোমার থেকে যদি লো প্রোফাইল কোনো মানুষের সাথে, বা তোমার থেকে সেই অর্থে শিক্ষাগত নয় মানসিকতার দিক থেকে কেউ নিচু দিকে যদি থাকে, তার সাথে তুমি মিশে তার বোঝাটাকে যদি তোমার মধ্যে নাও, তাহলে তোমার বোঝাটা অনেকটা ভুল হতে পারে। আর এই বোঝা আর খোঁজা, খোঁজা মানে সার্চ করা। যেরকম আজকের দিনে ছেলে মেয়েদের বলার দ্বিধা নেই, তারা সবসময় কিছু না কিছু সার্চ করছে। আর যেখানে চ্যাট জিপিটি বা এআই এর ম্যাজিকে আমরা যে কোনো ওয়ার্ড যদি কোনো জায়গায় কোনো গুগলে লিখি, অটোমেটিক্যালি দেখা যাচ্ছে সে সার্চ করে যায়। ছোটোবেলায় প্রথম যখন কম্পিউটার ইউজ করেছিলাম, আমরা মাউস দিয়ে যখন ক্লিক করতাম, মাউসটা সেই ডুগডুগির মতন ঘুরতে থাকতো আর সেখানে কিছু না কিছু সার্চ করতো।
এখানে খোঁজা মানে সার্চ করা। আমরা কি সার্চ করব আর সেটা ডিপেন্ড করবে আমরা কিভাবে বুঝবো, এবং বোঝা খোঁজাকে যখন আমরা মাল্টিপ্লাই করি তখন আমাদের পাওয়াটা আসে। এক্সাম্পল দিয়ে যদি বলি একটা 20 বছরের ছেলে বা মেয়ে, 20 বছরের ছেলে বা মেয়ে, সে বুঝবে কি? তার কাছে বোঝাটা মানে তার ফিউচারে সে স্টেবিলিটি চাইছে, রাইট? সেটাই যদি সেই ছেলেটি চাকরি করে সে কিছুটা স্টেবল হয়েছে, সে যদি বোঝা থেকে খোঁজায় কনভার্ট করতে চায়, সে প্রমোশন চাইবে, অথবা তার পার্সোনাল লাইফকে আরেকটু ফ্যামিলি লাইফে কনভার্ট করতে চাইবে। সেটাই যদি 35 থেকে 45 বছরের কোনো বাবা মা তার সন্তানের জায়গায় দাঁড়িয়ে যদি ভাবে, সে সবসময় চাইবে তার সন্তানের জন্য সে কি ভাবছে এবং তার ভবিষ্যতের জন্য সে নিজেকে আরো কতটা খুঁজবে। সেই ওয়ার্ডটা খুব ইউনিক, যে জায়গায় দাঁড়িয়ে আছে সে তার মতন করে এটার মিনিংটাকে তৈরি করতে পারে। এবং বোঝা, খোঁজা এবং পাওয়া, যেরকম আজকের ডেটে আমার বয়স 52, অ্যাট দ্য এজ অফ 52 আমি যদি আমার 20 বছর বয়সে গিয়ে দেখি, তখন আমার বোঝা ছিল আর খোঁজা ছিল একটাই, আমি ইন্ডিয়ান টিমের হয়ে হকি খেলতে চাইতাম। তার কারণ আমার বাবা মা দুজনেই বাংলাদেশ থেকে, রাজবাড়ি থেকে। তো বাবা মা যখন ইন্ডিয়ায় চলে আসে, তারপরে বাবা ছোটবেলা থেকে আমাকে শিখিয়েছেন যে দেখো, খেলাধুলা এক হাতে, পড়াশোনা আরেক হাতে, বা দুটো পায়ের মধ্যে একটা পায়ে খেলাধুলা, একটা পায়ে পড়াশোনা। দু পা দিয়ে যেরকম হেঁটে আমরা এগোই, দু চোখ দিয়ে যেরকম দেখি, দু কান দিয়ে যেরকম শুনি, তাহলে একদিকে থাকবে খেলাধুলা, একদিকে থাকবে পড়াশোনা। যদি খেলাধুলাকে তুমি উন্নতি করতে চাও, পিছনে পড়াশোনা সাপোর্ট রাখো। আবার পড়াশোনায় যদি উন্নতি করতে চাও, তাহলে খেলাধুলাকে পিছনে সাপোর্ট রাখো। এর বলার পিছনে আজকে আমি বুঝি যে ফিজিক্যালি, সাইকোলজিক্যালি একটা মানুষকে যদি গ্রো করতে হয়, তাহলে অবশ্যই তাকে ফিজিক্যালি স্ট্রং হতে হবে। বিকজ ফিজিক্যালি যদি আমি স্ট্রং না হই, মানে আমার কন্টেনারটা যদি স্ট্রং না হয়, তাহলে এই কন্টেনারটা বেস্ট সার্ভিস দিতে পারবে না। অনেক সময় আমরা যে ভুলটা করে ফেলি, আমাদের এই শরীরটা যদি আমরা মূল্যায়ন করি, তাহলে দেখা যাবে কয়েক হাজার কোটি টাকাও যদি আমাকে কেউ দেয় বা তোমাকেও যদি দেয়, হাজার হাজার মিলিয়ন বিলিয়ন ডলার, ইভেন ইউএসএ, ইউকে টোটাল মানিও যদি তোমাকে দেওয়া হয়, দিয়ে বলা হয় আমার তোমার চোখ, কান, নাক সব, মানে তাদের যে সেন্সারি পাওয়ারটা আছে এটাকে জিরো করে দেবে, আমরা কিন্তু কেউ নিতে চাইবো না। বিকজ লাইফটাকেই তাহলে তো ফিল করতে পারলাম না। তার মানে এটা তো আমরা বলতে পারি যে ওই মূল্যর এগেনস্টে আমরা আমাদের কোনো সেন্সেশনকে হারাতে চাইছি না। তার মানে 5 সেন্সারি অর্গানের কতটা পাওয়ার, কতটা দাম। কিন্তু যদি পর্সে বা ফারারির মতন ইউনিক কোনো গাড়ি বা রোলস রয়েসের মতন কোনো গাড়িতে যদি লোকাল কোনো পেট্রোল ভরা হয়, সাপোজ এশিয়ান কান্ট্রিতে, ইন্ডিয়া বা বাংলাদেশে কোনো একটা পেট্রোল পাম্পে নিয়ে যদি বলি যে এর মধ্যে লোকাল পেট্রোল ঢুকিয়ে দিন, তাহলে সেই রোলস রয়েস বা সেই মার্সিডিজ দামি যেগুলো হচ্ছে আজকের ডেটে, বা ফারারি নিশ্চয়ই বেশিক্ষণ চলতে পারবে না। ঠিক সেইভাবে যদি আমরা দেখি, আমরা এখনো আমাদের শরীরের যত্ন নিতে জানি না। কেন? কেননা এই একটা কথার মধ্যে সব কিছু লুকিয়ে আছে। যেরকম শরীরের যত্ন যদি নিতে জানতাম, তাহলে আমরা কানে যে ধরনের ডিভাইস ইউজ করি, সেগুলোর দাম হার্ডলি ইন্ডিয়ান টাকায় বা বাংলাদেশি টাকায় 1,500 থেকে 5,000 টাকার প্রোডাক্ট। আমি সেই প্রোডাক্টকে খারাপ বলছি না, মেসেজ কি দিতে চাইছি, একটা 1,000 কোটি টাকার গাড়ি আমি তার মেনটেনেন্স বা তাকে গান শোনানোর জন্য 5,000 টাকার জিনিস ইউজ করছি। এই কানটা যদি আমাদের মিসইউজ হয়, বা আমরা যদি কানে অল্প দামি কোনো হেডফোন লাগাই, তাহলে কানের যেরকম অবস্থা হবে। আমরা অনেকেই আছে ফুটপাথ থেকে সানগ্লাস কিনি এবং সানগ্লাস কেনার সময় দরদাম করি। তার মানে যে চশমাটা সব থেকে দামি হওয়া উচিত, বা যে কানের ডিভাইসটা সব থেকে দামি হওয়া উচিত, বা যে জুতোটার উপরে আমরা দাঁড়িয়ে থাকি সব থেকে দামি হওয়া উচিত, আমরা এগুলোতে ফর শো কম্প্রোমাইজ করে লোককে দেখানোর ক্ষেত্রে অনেক বেশি ইউটিলাইজ করে ফেলি, রাইট? এবার লোককে দেখানোটা বেশি ইম্পর্টেন্ট না নিজের ভেতরে নিজের হ্যাপিনেসটা রাখাটা ইম্পর্টেন্ট? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নবিলা, আজকে যে কথাগুলো আমি তোমার এই শোতে বলেছি বা বলবো, এই কথাগুলো এর আগে আমি কোনো পডকাস্ট বা কোনো জায়গায় বলিনি, এবং তোমার ভিউয়াররা এমন কোনো জিনিস আজকে পেতে চলেছে যেটা হয়তো আমার লাইফে আমিও হয়তো ফার্স্ট টাইম বলছি। তার কারণ একটাই, তার কারণ তুমি প্রথম থেকে আমাকে বহু দিন ধরে রিকোয়েস্ট করেছিলে যে মৃণাল স্যার, এমন একটা আমরা সবার বাংলায় এমন একটা আমরা ইভেন্ট করব যেটা একবার শুনে প্রত্যেকটা ভিউয়ার একটা কথাই বলবে, ঠিক পেটও ভরলো না, মনও ভরলো না, আরেকবার শুনি। আর
দেয়ার ইজ এ ভেরি গুড ওয়ার্ড ইন ইংলিশ, একটা ইংলিশে খুব সুন্দর ওয়ার্ড ইউজ হয়, বিকজ আজকে আমরা যারা সারা পৃথিবীতে বাংলা ভাষা নিয়ে কাজ করছি, আমরা দেখি বাংলা ভাষার মধ্যে অনেকটা ইংরেজির প্রভাব আছে। কেন? আমরা যদি বাংলাদেশ দিয়ে দেখি, ইন্ডিয়া দিয়ে দেখি, সেখানে একটা সময় ব্রিটিশরা রাজত্ব করেছে। আমরা সেটাই যদি স্পেন দেখি, তাহলে দেখা যাবে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ আছে, রাইট? তারপরে ফ্রেঞ্চ আছে, রাইট? আমরা যদি জিব্রাল্টারে যাই, দেখবো ফ্রেঞ্চ ইউজ হচ্ছে, স্পেন ইউজ হচ্ছে। কেন? ওখানে শাসন হয়েছিল। আমরা যদি কানাডাতে যাই, বিভিন্ন জায়গায় ফ্রেঞ্চ বা বিভিন্ন জায়গায় স্প্যানিশ ওয়ার্ড ইউজ হচ্ছে, বিকজ কানাডার বিভিন্ন জায়গায় ওই ধরনের কমিউনিটির লোকেরা কখনো ছিল। ইন্ডিয়াতে একটা জায়গা আছে যেটা ওয়েস্ট বেঙ্গলে, যে জায়গাটার নাম চন্দননগর, যেখানে প্রচুর ফ্রেঞ্চ পিপল থাকতেন আগে। ফ্রেঞ্চরা এখানে আসতেন, সেই জন্য ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ এখনও চন্দননগরে খুব বিখ্যাত। সো আমি ইংলিশ ওয়ার্ডটার জন্য এই কথাগুলো বলছি, বিকজ আমরা বাংলাদেশ, ইন্ডিয়া বা অল ওভার দ্য ওয়ার্ল্ড যাদের মাতৃভাষা বাংলা, তারা প্রত্যেকটা কথাতে কোনো না কোনো ইংলিশ ওয়ার্ড ইউজ করেই থাকে। তো আমি জানি আজকে আমাদের শ্রোতারা আমার এই মানে অনিচ্ছাকৃত ইংলিশ ওয়ার্ডগুলোকে নিশ্চয়ই কোনো ভুলভাবে নেবেন না। তো ইংলিশে একটা ওয়ার্ড আছে, ডোন্ট গো থ্রু ইয়োর লাইফ, গ্রো থ্রু ইয়োর লাইফ। সো গো ভার্সেস গ্রো। গো মানে ওই সকালে উঠলাম, গোসল করলাম, কিছু একটা করলাম, না করলাম, আসি যাই, মাইনে পাই, ব্যাস। ওই একটা চক্রব্যূহের মধ্যে আটকে রাত্রিবেলা শুলাম, আবার সকালে উঠলাম। তার মানে গো, মানে না আছে লাইফে মিশন, না আছে লাইফে ভিশন, না আছে কোনো গোল, বা গোল থাকলেও গোলটা যেই দুবার চেষ্টা করে অ্যাচিভ করতে পারলাম না, তখন আমরা কপালে দোহাই বা আল্লাহ বা ঈশ্বরের দোহাই দিয়ে বলি আমার কপালে নেই, রাইট? সো সেই জায়গায় দাঁড়িয়ে যদি এইভাবে আমরা বলি যে আজকে এই যে বোঝে সে খোঁজে, আর যে খোঁজে সে পায়, বুঝতে গেলে এর পিছনে আরেকটা ঘটনা আছে। ঘটনাটা এরকম যে ইংলিশে একটা ওয়ার্ড আছে, যে ওয়ার্ডটা আমার মনে হয় তুমি নিশ্চয়ই জানো, বা তুমি বহু বই পড়ো, বা তুমি প্রচুর সেমিনার অ্যাটেন্ড করো অল ওভার দ্য ওয়ার্ল্ড, আমি জানি সেখানে এই ওয়ার্ডগুলো ইউজ হয়। যে তুমি যে 5টা লোকের সারাউন্ডিংয়ে সারাদিন আছো, তার ওপর ডিপেন্ড করে তুমি অ্যাকচুয়ালি কিরকম। এর ওপর অনেক গল্পও আছে, হয়তো আমি পরে বলবো। তার মানে ব্যাপারটা অনেকটা এরকম, অর্ডিনারি পিপল টক অ্যাবাউট আদার্স। যারা অর্ডিনারি হয় তারা অন্যদের নিয়ে কথা বলে। তো সারাদিন যদি আমি অর্ডিনারি পিপলের আশপাশে থাকি, তাহলে আমিও কিন্তু তাদের মতনই হব। অ্যাভারেজ পিপল টক অ্যাবাউট থিংস। যারা অ্যাভারেজ হয় তারা জিনিসপত্র নিয়ে আলোচনা করে। জিনিসপত্র মানে কার মোবাইল আছে, কত দামি মোবাইল আছে, কে কোন ধরনের ড্রেস পরছে, কে পৃথিবীর কোন দেশে গেছে, কার কটা বাড়ি, কার কটা গাড়ি, কার হাতে কি আংটি আছে, সোনা মণি মাণিক্য, জিনিসপত্র নিয়ে। তাহলে কি দাঁড়ালো? অর্ডিনারি পিপল টক অ্যাবাউট আদার্স, অ্যাভারেজ পিপল টক অ্যাবাউট থিংস, বাট গ্রেট পিপল টক অ্যাবাউট আইডিয়াস। যারা গ্রেট পিপল হয় তারা আইডিয়া নিয়ে কথা বলে। আইডিয়া মানে ফিউচারিস্টিক আইডিয়া, যে ভবিষ্যতে কি আসতে চলেছে, পৃথিবী যেভাবে বদলাচ্ছে তাতে আমাদের ফিউচার কি, চাকরি থাকবে না টোটাল অল ওভার দ্য ওয়ার্ল্ড এন্টারপ্রেনারশিপ থাকবে, আদৌ সরকারি চাকরি বলে কিছু থাকবে কিনা, বিকজ ইউএসএতে তুমি জানো সরকারি চাকরি যারা করছে তারা নাকি মাইনেই পাচ্ছে না। ইন্ডিয়া বাংলাদেশে এখনো মানুষের ধারণা একটা যদি সরকারি চাকরি বাঁধিয়ে দিতে পারি আর কিচ্ছু করতে হবে না, আসি যাই মাইনে পাইটা তো থাকবে। কিন্তু সেই যুগ আজ থেকে 40-50 বছর আগে কিন্তু শেষ হয়ে গেছে। এখন ম্যাক্সিমাম দেশে অল ওভার দ্য ওয়ার্ল্ড পেনশন বলে কিছু নেই, জাস্ট লাইক এ প্রাইভেট। বা সরকারি চাকরিতে জয়েন করলেও সেই চাকরির স্থায়িত্বের কোনো অফিসিয়াল গ্যারান্টি নেই। যদি থাকতো ইউএস এর মতন দেশে যারা সরকারি চাকরি করে তাদের অনেকেই রাস্তায় দাঁড়িয়ে এনজিওদের কাছ থেকে দুবেলার ভাত নিচ্ছে বা ফুড নিচ্ছে। তুমি নিজে জানো বা তুমি বহু জায়গায় সেটা দেখেছো। তার মানে অর্থে যদি এভাবে ভাবি, বাংলায় বলে, এটাকে আশা করি কেউ রিলিজিয়াসলি নেবে না, যে আপনা হাত জগন্নাথ বলে, মানে যার দুটো হাত ঠিক আছে সে পৃথিবীর সবকিছু জয় করতে পারবে। মানে নিজের শরীরটাই তো একটা ইনস্টিটিউশন, যে কারণে বলা হয় উই আর ইন এ ইউনিভার্সিটি, দ্য বেস্ট ইউনিভার্সিটি ইজ কল ইউনিভার্স। ইউনিভার্সটাই একটা ইউনিভার্সিটি। এবার এই ইউনিভার্সিটিতে আমরা বসে যদি আমরা নিজেদেরকে শেখাতে চাই যে প্রত্যেকটা আনপ্রেডিক্টেবল সিচুয়েশন আমাদের জীবনে যেটাই আসবে সেটাই হচ্ছে ইউনিভার্সিটির এক্সাম, যেটা লাইফের এক্সাম বলা হয়। সাকসেসফুল কারা হয়, ফার্স্ট সেকেন্ড থার্ড কারা রেজাল্ট করে? যারা রোজ এক্সাম দেয়, যারা রোজ এক্সাম দেয়। মানে ব্যাপারটা এরকম, যে কোনো আনপ্রেডিক্টেবল সিচুয়েশন আসবে, সাইকোলজির ভাষায় বলা হয় ইউ ক্যান ফাইট, ইউ ক্যান ফ্লাইট, ইউ ক্যান ফ্রিজ।
তো যারা ফাইট করে তারা কখনো হেরে যায় না। তাদের লাইফের ফর্মুলা হচ্ছে আই উইন অর আই লার্ন, আই নেভার লুজ। হোয়াট আই মিন টু সে, মানে কি, আমি জিতি অথবা শিখি, আমি হারি না। এটা হচ্ছে ফাইট মেন্টালিটির মানুষরা বলে। যেরকম আর্মিজে যারা আছে, আর্মিতে চাকরি করেন, বা যারা কমান্ডোজ হন, বা নেভি সিল, ইউএসএ নেভি সিল ওয়ার্ল্ড ফেমাস। আমার প্রচুর স্টুডেন্ট আছে যারা অল ওভার দ্য ওয়ার্ল্ড বিভিন্ন ধরনের এই ধরনের মিশনে যায়। তাদেরকে এটা শেখানো হয় যে স্পাইনাল কর্ড সব সময় সোজা। যেরকম আমাকে তুমি যদি দেখো, আমি চেয়ারে কখনো হেলান দিই না, আমি সব সময় এভাবে সোজা হয়ে বসি, বিকজ আই লার্ন ফ্রম মাই স্টুডেন্ট। সো যারা গুড টিচার হয় তারা দেখা যায় স্টুডেন্টদের কাছ থেকেও শেখে। আমি তোমার কাছ থেকেও শিখি, তোমার ভিডিও পোস্ট, তুমি এত সুন্দর করে মানুষের মনকে ছুঁয়ে যাও। একটা 3 মিনিটের ভিডিও আমি 3 বার নয় 30 বার দেখেছি, যেটা থেকে আমার মনে হলো ও মাই গড, নাবিলা এত সুন্দরভাবে ভিডিওটা রিপ্রেজেন্ট করেছে, যেন প্রত্যেকটা মানুষের হৃদয়ে গিয়ে যেরকমভাবে খোঁচা দেয় না, সেরকম রবীন্দ্রনাথ বা নজরুলের গান যেরকম আমাদের মনের মধ্যে খোঁচা দেয়, যেরকম বৃষ্টির সময় নজরুল রবীন্দ্রনাথের গান শুনলে মনে যে আমাদের আবেশ লাগে, সেটাই কিন্তু প্রচণ্ড প্রখর রোদে ওই একই গান অন্যরকম মানে হয়ে যায়। ঠিক সেরকম নাবিলা, তোমার প্রেজেন্টেশনটাকে আমি স্যালুট জানাই, ওয়ান অফ দ্য বেস্ট প্রেজেন্টেশন আই এভার। সো সবকিছুই পসিবল, জাস্ট মাইন্ডসেট। মানে ওই যেটা বললাম যে আমার চারপাশে অর্ডিনারি অ্যাভারেজ পিপল থাকলে আমি ওদের মতনই হব। আর আমি যদি আইডিয়া মেকার পিপলদের খোঁজা আরম্ভ করি, খোঁজা মানে আমাকে বড় হতে হবে, ফিজিক্যালি বড় হওয়া নয়, টাকা মূল্য দিয়ে বলছি না, মানসিকতার দিক থেকে। আমরা সবাই জানি লাইফটা একটা শর্ট জার্নি, ফর দ্য টাইম বিং আমরা এই পৃথিবীতে আছি, বাট একটা সাডেন টাইমের পর পৃথিবীর মানুষকে মনে রাখে না, তার কীর্তিকে মনে রাখে। যে কারণে বিভিন্ন জায়গায় দেখা যায় মূর্তি স্থাপনা। মূর্তি কাদের স্থাপনা? এক বিখ্যাত মানুষদের, আর একদম অখ্যাত মানুষ যাদেরকে পৃথিবী মনে রাখে না, যাদের নামে ব্রুটলি বিভিন্ন রকম বলে। তো সেক্ষেত্রে আমার জীবনের মিশন ভিশন একটাই, যেটা আমার গুরু বলেছেন, যে তুমি টাকা পয়সা কত কামাও এটা দিয়ে মানুষ তোমায় মনে রাখবে না, কিন্তু কত মানুষের ভালোবাসা কামাতে পারো তার উপর ডিপেন্ড করবে তুমি কত বড় পৃথিবীর জন্য কাজ করে গেছো। তো আমি খুব লাকি যে বাংলায় এরকম একটা ইন্টারন্যাশনাল আমাদের টক হচ্ছে, যেটা হয়তো লক্ষ লক্ষ কোটি কোটি বাঙালি ভাষার মানুষদের জীবনকে বদলে দিতে পারে। কিন্তু তাদেরই বদলাবে যেটা একটা কোটেশন ওয়াইজ যদি বলি, মাইন্ড ইজ লাইক এ প্যারাশুট, ইফ দ্য প্যারাশুট ইজ ওপেন it can save our life. The same way, if our mind is open, then only we can enrich ourselves. But আমি যদি মনে করি আমি সব জানি, with all due respect, and আমি যদি মনে করি আমার কিচ্ছু জানতে হবে না, কেননা বাঙালিদের ক্ষেত্রে বলে নয়, এটা আশা করি কেউ ভুল বুঝবে না, যে আমাদের নাকি 3টে হাত আছে, ডান হাত, বাঁ হাত আর অজুহাত। অজুহাতে বাঙালিরা খুব ফেমাস। কেন? এই লাইভ শোনার পর অনেকেই বলবে, ও মৃণাল চক্রবর্তী এখন ফেমাস হয়ে গেছে তো সেই জন্য এরকম বলছে, ও নাবিলা তো ওয়ার্ল্ড ওয়াইড প্রচুর ট্রেনিং নিচ্ছে, প্রচুর টাকা আছে তো সেই জন্য বলছে। কিন্তু সত্যি কি ম্যাটার করে? ম্যাটার করে না। সো ইটস অল অ্যাবাউট রিচ মাইন্ডসেট ভার্সেস পুয়ার মাইন্ডসেট। আমরা স্টেপ বাই স্টেপ সেগুলোতে আসবো। সো নাবিলা, আমার ভালো লাগছে, আমি অনেকটা সময় ধরে মানুষের মনের মধ্যে ঢোকার চেষ্টা করব। আজকে দেখা যাক তুমি কি ধরনের প্রশ্ন করো, আর যেগুলো থেকে আমার ইনস্ট্যান্ট ভেবে আমাকে উত্তর দিতে হবে। নমস্কার। আর একটা প্রশ্ন আমি প্রায়ই পাই, অনেকে বলে যে আমি যদি আজ থেকে সব ঠিক করি, প্যাটার্ন চেঞ্জ করি, মাইন্ডসেট ফিক্স করি, তাহলে 5 বছর পর কি সত্যি আমি বলতে পারবো আমি এখানে আছি, নাকি এটা শুধু স্বপ্ন? ভেরি গুড কোশ্চেন, খুব ভালো প্রশ্ন। একটা চাইনিজ প্রভাব আছে, আমি ইংলিশে বলবো না, হতে পারে আমি যদি ভুল বলি বাংলাতেই বলি, যে গাছ লাগানোর সব থেকে বেস্ট সময় হচ্ছে 20 বছর আগে ছিল। আর যদি 20 বছর আগে গাছ না লাগিয়ে থাকো তাহলে এই মুহূর্তে গাছটা লাগাও। এটার মানে একটাই, আজকে থেকে যদি আমি একটা স্ট্রং ডিসিশন নিই, স্ট্রং কমিটমেন্ট নিই, যে টুডে ইজ দ্য ডে when I take a decision that I want to commit it, I want to transform my life. So that is the most powerful decision of our life, when I decide this is my day. এবার এই যে আমি আজকে ডিসিশন নিলাম, ইন রেসপেক্ট অফ যে পরিস্থিতিতেই থাকি না কেন, আমি স্টুডেন্ট হতে পারি, আমি কোনো কর্পোরেট লিডার হতে পারি, আমি কোনো যুদ্ধে হেরে যাওয়া, মানে জীবনের যুদ্ধে হেরে যাওয়া একজন পথিক অথবা নাবিক হতে পারি। হতেই পারে আজকে জেনারেশনরা উইথ অল ডিউ রেসপেক্ট খুব ফেমাস, তারা নিজেদেরকে খুব
প্রাউড ফিল করে। আমি জানি আজকের জেনারেশন এটাতে রাগ করবে না, আমার 4টে ব্রেকআপ, আমার 6টা ব্রেকআপ, আমার ব্রেকআপ পার্টি হচ্ছে, কালকে আমার 3rd ব্রেকআপ সেম গার্লফ্রেন্ডের সাথে, এগুলোকে তারা চ্যারিশ করে। হোয়াট আই মিন টু সে, এটা ইম্পর্টেন্ট নয় যে কতবার তোমার ব্রেকআপ হয়েছে, এটা ইম্পর্টেন্ট প্রত্যেকটা ব্রেকআপ থেকে তুমি কি শিখেছো যাতে সেম ভুল তুমি না করো। এটা লাইফের ক্ষেত্রেও বলা হয় যে ইফ ইউ ডু সামথিং রং ফর দ্য ফার্স্ট টাইম, দ্যাট ইজ কল্ড মিস্টেক, but if you do the same mistake repeatedly, it will never treat as a mistake, it become your second nature, that is called habit. তার মানে কি দাঁড়ালো, আমার মাইন্ডকে আজকে আমি ইনস্ট্রাকশন দিলাম কি আজকে থেকে আমি আমার ভবিষ্যৎ বদলাবার ডিসিশন নিলাম। ইংলিশে একটা খুব সুন্দর কথা আছে, নিশ্চয়ই তুমি জানবে, ডিসিশন অ্যান্ড ডাইরেকশন 1 সেকেন্ডে চেঞ্জ করা যায়, কিন্তু ডিসিশন ডাইরেকশন 1 সেকেন্ডে চেঞ্জ হলেও ডেস্টিনেশন কিন্তু 1 সেকেন্ডে চেঞ্জ হয় না। ডেস্টিনেশন চেঞ্জ হতে সময় লাগবে, সেই পেশেন্সটা রাখতে হবে। কার কাছ থেকে শিখতে হবে? লার্ন ফ্রম দ্য নেচার। যদি এটাকে এক কথায় বলি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ লার্ন ফ্রম দ্য নেচার? একটা বীজ যখন মাটির তলায় পুঁতে দেওয়া হয়, চারিদিক অন্ধকার থাকে, সেই বীজটা কিন্তু জানে আমি যদি আরো অন্ধকারের দিকে না যাই তাহলে জমিটাকে ধরতে পারবো না। আর জমি যদি আঁকড়ে ধরতে না পেরে যদি জল বা রসদ পদার্থ আমি না তুলতে পারি তাহলে আমি কন্ট্রিবিউটও করতে পারবো। তার মানে একটা হলো কি কানেকশন, আরেকটা হলো কি কালেকশন। সো কানেকশন অ্যান্ড কালেকশন যদি না হয় তাহলে আমি কন্ট্রিবিউট করতে পারবো না। সো ইটস এ ম্যাজিক অফ 3C। ফার্স্ট থিং, আমাকে ইন্টারনালি নিজেকে গ্রো করতে হবে। ডিসিশন নিয়েছি আমি সফল হতে চাই, ডিসিশন নিয়েছি আজ থেকে 5 বছর বাদে আমি যেখানে আজকে রয়েছি তার থেকে অনেক বেটার জায়গায় থাকতে চাই। আমি 18 বছরের একটি ছেলে অথবা মেয়ে, আমি চাইছি 5 বছর বাদে নিজের পড়াশোনা বা নিজের ব্যবসায় সফল হতে। তাহলে ডিসিশন নিলাম, ডাইরেকশনও ঠিক করলাম, কিন্তু ডিসিশন নেওয়াটা আমার ওপর, ডাইরেকশনটার জন্য উচিত একজন কোয়ালিফাইড পার্সনের কাছে যাওয়া, যারা এই ফিল্ড নিয়ে বেশ কিছু বছর ধরে বহু মানুষের সাথে কাজ করেছে। যেরকম নাবিলা, তোমার লাইভ দেখে আমি দেখেছি বহু মানুষ লেখে যে নাবিলা ম্যাডামের লাইভ দেখে আমার জীবনের এই ডিসিশনটা থেকে আমি এই চেঞ্জ এনেছি। সো নাবিলা কোয়ালিফাইড একজন প্রফেশনাল, সে মানুষকে বিভিন্ন ধরনের আইডিয়া দেয়, যে আইডিয়া থেকে মানুষের ক্ষতি হবে না, লাভ কতটা হবে এটা ডিপেন্ড করছে সে কতটা ইমপ্লিমেন্ট করতে পারছে। বিকজ দেয়ার ইজ এ ভেরি গুড এক্সাম্পল, মেকআপ অ্যান্ড নলেজ বোথ আর পাওয়ারলেস ইফ ইউ আর নট অ্যাপ্লাইং ইট। মানে আমি মেকআপ যদি অ্যাপ্লাই না করি, নলেজ যদি অ্যাপ্লাই না করি, এখানে রেখে কোনো লাভ নেই। খালি এখানে ধরে রাখলেই কিছু হয় না, তার কারণ ধরে রাখার পর তো ইমপ্লিমেন্টেশন, তাই না? তো সেক্ষেত্রে আমরা জানার পর আমরা যদি সেটা ইমপ্লিমেন্ট করি, প্রথমেই যখন ইমপ্লিমেন্ট করবো একটু কোয়ালিফাইড লোকের সাথে হেল্প নেবে। যেরকম 2004 থেকে আমি এটা বাই অ্যাক্সিডেন্ট এই প্রফেশনে এসেছি। আমি একজন হকি প্লেয়ার ছিলাম, আমার বাবা বাংলাদেশে ফুটবল খেলেছে আবাহনী ক্রীড়াচক্রে। তো বাবা যখন ইন্ডিয়ায় ফিরে আসে, বাবা সবসময় বলতো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়ে হকিও খেলেছি, রাজবাড়িতে বাবা রাজবাড়ি কলেজে পড়তেন, হকিও খেলেছি, সাঁতারও কেটেছি, টেবিল টেনিসও খেলেছি, এবং আমার ফুটবল খেলা দেখতে লোকেরা পোস্টার পড়তো যে আজকে গণেশ খেলবে, গণেশ চক্রবর্তী। তো আমার বাবা খুব ফেমাস বাংলাদেশে যখন বাবা খেলতেন। তো বাবা সবসময় বলতেন যে দেখো খেলাধুলাটাকে ভালোবাসো, তোমার রক্তে খেলাধুলা আছে। তো আমার মনে আছে আমি হকি খেলতে খেলতে একবার চাকরিও পেয়ে যাই, কিন্তু আমার লিগামেন্ট ছিঁড়ে যায় পায়ে। তো তখন আমার জীবনে গুরু আসেন এবং গুরু গাইড করেন যে দেখো তুমি এতদিন তোমার জন্য করেছো যা করার, এখন দেশ 10-এর জন্য করো। দেশ মানে এখানে উনি বলতে চেয়েছেন বাংলা ভাষায় বাঙালিদের জন্য কিছু করো। এবং সেই উদ্দেশ্য নিয়ে আমার বিদেশে পড়তে যাওয়া, আমি কেমব্রিজে ছিলাম 7 বছর, এবং তারপরে দেশে ফিরে এসে সারা পৃথিবীব্যাপী আমার কাজ। থ্যাংক ইউ নাবিলা। আর কি কোশ্চেন আছে বল? খুবই সুন্দর করে বলেছেন, এটা অনেকেরই হেল্প হবে। সো আর নেক্সট যেটা প্রশ্ন আসে যে অনেকে আজকাল এত ডিস্ট্রাকশনের মাঝে ইনডিসিশনে ভোগে। আপনি ডিসিশনের কথা বলছিলেন যে সো যে একটা জিনিস অনেকেরই প্রশ্ন যে একটা জিনিস কতদিন ট্রাই করে তারপরে বুঝবো এটা আমার জন্য না, এটা ছেড়ে দেওয়া উচিত, আর কখন বুঝবো না। সো আর কখন বুঝবো যে এটাতে আরেকটু লেগে থাকলেই রেজাল্ট পাবো। এই ডিসিশন নেওয়ার ক্রাইটেরিয়াটা কি হতে হবে? বেশ, যতটুকু আমার বিচার বুদ্ধি বা অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এর কোনো দাড়িপাল্লা মার্কা রুল নেই। মানে দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল
আর দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট ফর্মুলা, ইউ হ্যাভ টু ফলো দ্যাট ফর্মুলা। মানে এর কোনো, আমি জানি না, আমার কাছে এরকম কোনো ফর্মুলা নেই, বাট যেটা আমি জানি সেটা গল্পের মাধ্যমে বলবো। ফার্স্ট থিং, যে কোনো ডিসিশন নেওয়ার সময়, আমার এটা পার্সোনাল মানে এক্সপিরিয়েন্স থেকে বলছি, একটা কাগজ পেনে লেখা উচিত যে কেন আমি এই ডিসিশনটা নিচ্ছি, ওয়াই এই ওয়াইটার সাইজ কত বড়, যে আমি ডিসিশনটা নিচ্ছি, আমি তার কারণ আমি চাকরি পাবো, সাপোজ এই ডিসিশন নিয়ে নিচ্ছি আমি ব্যবসা করে বড়লোক হব, বা আমি একটা কোম্পানি ওপেন করতে চাইছি তার কারণ এই কোম্পানি থেকে আমি প্রচুর টাকা পাবো। সিচুয়েশন 1। সিচুয়েশন 2, এটাকে যদি অন্যভাবে ভাবা যায় তাহলে একটা গল্প বলতে হয়। আমার অনেকগুলো গল্প মাথায় আসছে, একটা গল্প বলি। এটা ইউকের গল্প, আমার প্রফেসরের কাছ থেকে শোনা। প্রফেসরের নাম ডক্টর জোনাথন স্মিথ। উনি প্রথম দিন আমাদের এই গল্পটা শুনিয়েছিলেন যে তোমরা যারা সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে এসছো পড়তে, এই গল্পটা মনে রেখো, যেদিন এই ইউনিভার্সিটির বাইরে পা রাখবে রিয়েল ওয়ার্ল্ডে, এই গল্পটাই তোমাকে প্রত্যেকটা সময় ডিসিশন নিতে সাহায্য করবে। তো তোমার বলাতে আমার মনে পড়ে গেল আজ থেকে প্রায় 15, 16, 18 বছর আগেকার কথা। তো গল্পটা এরকম, একজন ভদ্রলোকের খুব ইচ্ছা পৃথিবীর সব থেকে বড় একটা চার্চ বানাবে, কিন্তু সেই ভদ্রলোককে কেউ চেনে না, ভদ্রলোক চায়ও না পাবলিকালি লোকে চিনুক। তো সে একটা টিম গঠন করলো, করে সেই চার্চটা বানানো শুরু করলো। তো ভদ্রলোক কিরকম দেখতে, উনি যে মালিক তিনি ওটা বুঝতে দিলেন না। তিনি একদিন ছদ্মবেশ মানে তার অ্যাকচুয়াল ড্রেসটাকে ঢেকে তিনি ওই চার্চ যারা বানাচ্ছে, যারা এমপ্লয়ি, যারা বিভিন্ন ধরনের ক্লাস অফ পিপল, লেবাররা রয়েছে, তাদের সাথে কথা বলার জন্য গেলেন। তো কিছু মানুষ ইট লাগাচ্ছিলেন, তার মধ্যে একজন মানুষকে জিজ্ঞেস করলো তুমি কি করছো? তখন সেই ভদ্রলোক দেখে বললো তুমি কি দেখতে পাচ্ছ না, আমার ডেলি রোজগারের পয়সাটা আর্ন করার জন্য আমি ডেলি লেবার হিসেবে এখানে কাজ করছি, ওই ইটটা লাগাচ্ছে। আরেকটু এগিয়ে গিয়ে আরেকজনকে জিজ্ঞেস করলো, বলছে তুমি কি করছো? বলে আপনি দেখতে পাচ্ছেন না এখানে একটা বড় পাঁচিল তৈরি হচ্ছে, বিকজ ভিতরে কোনো একটা বিল্ডিং তৈরি হবে। বেশ কিছু দূর যাওয়ার পর সেম এমপ্লয়ি আরেকজনকে জিজ্ঞেস করলো তুমি কি করছো? সেই ভদ্রলোক ওই ভদ্রলোকে তাকিয়ে বলল, সে কি তুমি এখনো জানো না, তুমি এই এরিয়ায় থাকো, এখানে পৃথিবীর সব থেকে বড় চার্চ তৈরি হচ্ছে, অ্যান্ড আই এম সো ফরচুনেট যে এত বড় চার্চের পাঁচিল তৈরি করার দায়িত্বে আমাকে রাখা হয়েছে, এর থেকে বড় কি হতে পারে? তিনজনেই এমপ্লয়ি। একজন কি ভাবছে, সে তার দিনের রোজগারটা পাবে, একই কাজ করে। আরেকজন ভাবছে পাঁচিল তৈরি করবে। আর আরেকজন মনে এত খুশি, তার কারণ তার বড় রিজনটা তার কাছে ক্লিয়ার। তার মানে এনি ডিসিশন নেওয়ার সময় মাথায় রাখতে হবে আমি ডিসিশনটা নিয়ে কতটা বড়ভাবে, কত মানুষ, দেশ, দশের জন্য আমি কাজ করতে পারছি। যে কারণে পৃথিবীর যত বড় বড় কোম্পানি যারা যখন শুরু হয়েছিল, তারা কিন্তু এইটুকু কোম্পানি থেকে শুরু হয়েছিল, কিন্তু মিশন ভিশন কতটা বড় ছিল। ইভেন আজকে যে সফটওয়্যারের মাধ্যমে আমরা ক্লাস করছি, হাজার হাজার মাইল দূর থেকে যিনি এই সফটওয়্যারটা বানিয়েছে, আমরা যদি গুগল সার্চ করেও দেখি, তিনি কিন্তু প্রথম দিনই এত বড় ভাবতে পারেননি। তিনি শুরু করেছিলেন ছোট দিয়ে। আজকে যে আলোর মধ্যে আমরা বসে আছি, রাইট, সেই যে আলোর মধ্যে বসে আছি, আমাদের সৃষ্টিকর্তা কে যেন বাল্ব আবিষ্কার করেছিলেন, টমাস আলভা এডিসন। আই এম এক্সট্রিমলি সরি, অনেকগুলো নাম একসাথে মনে আসছিল। টমাস আলভা এডিসন। তো টমাস আলভা এডিসন এই বাল্ব আবিষ্কার করতে গিয়ে 10,000 টাইম ফেল করেছিলেন, কিন্তু উনি আশা ছাড়েননি। একজন রিপোর্টার তাকে বলেছিলেন যে আপনি এত বড় একটা ডিসিশন নিয়ে এত 10,000 টাইম ফেল হয়েছেন, কত কোটি কোটি টাকা আপনি খরচা করেছেন, হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স? তো উনি জিনিসটাকে পজিটিভ ভাবে বলেছিলেন। অ্যাকচুয়ালি এটা কোশ্চেনটা ছিল ইনসাল্টিং কোশ্চেন, কিন্তু উনি রিপোর্টারের কোশ্চেনটাকে ঘুরিয়ে এভাবে বলেন, থ্যাংক ইউ এই প্রশ্নটা করার জন্য, বিকজ আমি 10,000 টাইম ফেল করিনি, আমি 10,000 ওয়েজ টু ফেল এর রাস্তা খুঁজে পাওয়াতে তারপরে আর কোনো রাস্তা ছিল না বলে আমি একটাই রাস্তা পেয়েছি, দ্যাট ইজ কল সাকসেস। ঠিক সেরকম ডিসিশনটা যদি নেওয়ার আগে একটু বিগ পিকচার থাকে। বিগ পিকচার মানে আমি ডিসিশনটা নিচ্ছি কেন নিচ্ছি, এটা অ্যাকচুয়ালি যদি আমি অ্যাচিভ করি, আমি অ্যাচিভ করলাম, তাতে আমার ফ্যামিলি, আমার রিলেটিভদের ফ্যামিলি, আমার এক্সটেন্ডেড ফ্যামিলি এবং আমার দেশ, আমার দশের কি কি কাজে লাগবে। যদি এভাবে ভাবা যায় তাহলে সব ডিসিশনই কিন্তু হতে পারে অনেকটা ইউনিক। এটা ফ্যাক্ট যে সবাই সবকিছু চেষ্টা করে হয়তো পায় না, আবার এটাও ফ্যাক্ট কেউ কিন্তু বারণ করেনি চেষ্টা করতে। যদি করতো তাহলে এই মৃণাল চক্রবর্তী হকি খেলে যে সরকারি চাকরিটা পেয়েছিল, তাতে তো বেশ 80 যায় মাইনে পাই করে বিছানায় শুয়ে থাকতে পারতো, বউ বাচ্চা নিয়ে সংসার কাটাতে পারত।
কিন্তু তাহলে এত বড় মিশনটা তো নিতে হতো না। তো আমার মনে হয় ডিসিশন নেওয়ার সময় স্ট্রং মাইন্ডসেট থাকা দরকার, যে ডিসিশনটা আমি কেন নিচ্ছি, এটা নিলে, এটা করলে, অ্যাচিভ করলে প্লাস 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 কি কি হতে পারে, আর যদি আমি অ্যাচিভ না করি তাহলে কি কি ক্ষতি হতে পারে। রাইট? এভাবে যদি একটু নিজেকে নিজে প্রশ্ন করে বা কোনো কোয়ালিফাইড পার্সনের সাথে বসে, যে এই ফিল্ডে এক্সপার্ট, অনেক দিন ধরে এই কাজটা করছে, আমার মনে হয় সেটাতে অনেক আইডিয়া পাওয়া যাবে। যেরকম তুমি নিশ্চয়ই জানবে যে পার্সপেক্টিভ, এক বাবা রোজই সকালবেলা উঠে কাঁদে। তো বাবার কান্না দেখে তার 2 ছেলে, যমজ ছেলে, যেরকম আমরা 2 ভাই, আমার নাম রাজু ডাকতাম, আমার ভাইয়ের নাম কাজু, সাপোজ আমি আমার বাবাকে দিয়ে যদি বলি, তো বাবা রোজ উঠে কাজ, যে কেননা রাজুর হচ্ছে ছাতার ব্যবসা। এটা ইংল্যান্ডের স্টোরি, বোঝানোর জন্য আমি একটু চেঞ্জ করছি আর কি। রাজুর ছাতার ব্যবসা, তো বাবা যেদিনই জানলার পর্দা সরায়, বাইরে দেখে প্রচন্ড রোদ উঠেছে। ইংল্যান্ডে রোদ উঠলে তো কেউ ছাতা কিনবে না, সেই জন্য বাবা কাঁদে। আর দ্বিতীয় দিন যখন কাঁদে, তখন বড় ছেলে ছোট ছেলে মানে রাজু এবং কাজু গিয়ে বাবাকে জিজ্ঞেস করে, কাঁদছো কেন? বললে বাইরে এত বৃষ্টি হচ্ছে, ছোট ছেলে চাউমিন আর হটডগের ব্যবসা, যেটা রাস্তার উপরে, আজকে বৃষ্টির দিনে রাস্তায় কে কিনবে? তো রাজু কাজু দুজনেই বেশ চিন্তায় পড়ে বাবাকে নিয়ে যায় ডাক্তারের কাছে, কোনো সাইকোলজিস্ট বা মন নিয়ে যারা কাজ করেন তাদের কাছে। রাজু কাজুরই এক পরিচিত দাদা যে এই কাজটি করে, তাকে বলার পর সেই দাদা বলে 2-3 দিন আমার কাছে বাবাকে রেখে যাবেন, আমি বাবাকে পৌঁছে দেবো। তো 3 দিন বাদে দেখা যায় বাবা একদম সুপার ফিট, বাবা দারুণ কথা বলছে, হাসছে, মজা করছে। 2 ছেলে বুঝতে পারছে না ব্যাপারটা কি হলো, সবসময় হাসছে। বাইরের ওয়েদার সেম, ইংল্যান্ডের ওয়েদার কি হয়, লন্ডনের ওয়েদার প্রচন্ড চেঞ্জ হয়। এই আজকে বৃষ্টি হলো, এই আজকে মেঘ, আজকে আবার রোদ। ওরা ডাক্তার বন্ধুর কাছে গিয়ে বললো, কি বন্ধু তুমি ওকে কি বোঝালে বাবাকে, আমার বাবাকে? তো ডাক্তার বন্ধু বলছে যে দেখো, তোমার বাবা যেদিন কাঁদতো সেদিন বড় ছেলের কথা ভেবে কাঁদতো, তার কারণ বড় ছেলের ছাতার ব্যবসা। আর তারপরের দিন কাঁদতো ছোট ছেলের কথা ভেবে, যেদিন বৃষ্টি পড়তো, তার হটডগের ব্যবসা। তা আমি বাংলায় বলেছিলে, মানে বলছি আর কি, বলে আমি বাবার ভাবনাটাকে উল্টে দেখো পাল্টে গেছি করে দিয়েছি। মানে উল্টে দেখো পাল্টে গেছি মানে, বলে আমি বললাম যেদিন প্রচন্ড রোদ উঠবে সেদিন আপনি ছোট ছেলের কথা ভাবুন। কেন? বড় ছেলের কথা, ছাতা বিক্রির কথা না ভেবে ছোট ছেলের ব্যবসার কথা ভাবুন, তার তো বিজনেস ডাবল হয়ে যাবে। বিকজ রাস্তায় দাঁড়িয়ে লোকজন চাউমিন হটডগ খাবে। আর যেদিন প্রচন্ড বৃষ্টি পড়ছে সেদিন আপনি বড় ছেলের কথা ভাবুন, কেননা বড় ছেলের ছাতা বিক্রি 10 টাইম বেড়ে যাবে। পার্সপেক্টিভ আমি কিভাবে দেখছি, তাই না? বাংলাদেশের প্রচুর ক্রিকেট প্লেয়ার আমার কাছে অনলাইনে সেশন করে, অনেক ফুটবল প্লেয়াররাও করে। এখন প্রশ্নটা হলো পার্সপেক্টিভ, রাইট? সো আমি জিনিসটাকে কিভাবে দেখছি তার উপর। সো ডিসিশন নেওয়ার সময় আমার মনে হয় একটু ক্যালকুলেট করে নেওয়া উচিত। নাও ক্যালকুলেশন শুড বি টেকেন বাই দ্য কোয়ালিফাইড পিপল। অনেক সময় কোয়ালিফাইড পিপলরা আমার মনে হয় হেল্প করলে ব্যাপারটা ডিসিশন নিতে সুবিধা হয়। যেরকম আজকের দিনে দেখবে কেরিয়ার কাউন্সেলিং এর অনেক এক্সপার্টস আছেন, যে আমার জন্য কোন সাবজেক্টটা বেস্ট হবে বা এখন কোন ট্রেন্ড যাচ্ছে। যেরকম আমি ইন্ডিয়াতে দেখতে পাচ্ছি, যেহেতু এখন আমি ইন্ডিয়ার কলকাতা শহরে বসে তোমার সাথে কথা বলছি, ইন্ডিয়াতে দেখছি বহু জায়গায় 99% ছেলে মেয়েদের ডিসিশন যে আমরা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বো, সিএস নিয়ে। কেন? সিএস এর প্রচার আছে, ফিউচার এআই বেসড হবে। আবার সেখানে দাঁড়িয়েই অনেকে বলছে, যেরকম আমার মেয়ে বক্তব্য, সারা পৃথিবীতে প্রচুর লোক মেন্টাল হেলথের থেকে, সাইকোলজিক্যাল হেলথ থেকে সাইকোসোমাটিক ক্যান্সার হচ্ছে। তো আমি ক্যান্সারের রুট কজ আইডেন্টিফাই করতে চাই, সেই জন্য আজকের ডেটে একটা এস্টিম অর্গানাইজেশন এসে ক্যান্সার নিয়ে রিসার্চ করছে। সো পার্সপেক্টিভ, তুমি কিভাবে ভাবছো। আবার এরকমও আমি মানুষকে দেখছি যে ছোটবেলা থেকেই ভাবছে আই ওয়ান্ট টু বিকাম আ গ্রেট ইউটিউবার। এবার সে হয়তো ভালো ইউটিউবার হওয়ার জন্য পড়াশোনাও করছে। ইউটিউবার মানে তো এটা নয়, আই এম সরি ফর দ্য বাংলা টাইপ ল্যাঙ্গুয়েজ, খাবলা খাবলি করা। এর ভিডিও থেকে কিছুটা খাবলা দিলাম, ওর ভিডিও থেকে কিছুটা খাবলা দিলাম, খাবলা দিয়ে অ্যাড করে একটা বিরাট বড় ভাবলাম এডিট করা শিখে গেলাম, তাহলেই ইউটিউবার হয়ে গেলাম। সেইভাবে কিন্তু ইউটিউবাররা সফল হচ্ছে না আজকের ডেটে, তুমিও নিশ্চয়ই জানো। তো যে কোনো ফিল্ডে সাকসেসফুল পয়েন্টে পৌঁছানো, মানে যেটা ডেফিনেশন, সাকসেসের তো কোনো ডেফিনেশন নেই, যে ডেফিনেশনে তুমি রিচ করতে চাইছো সেই ডেফিনেশনটাকে আগে ক্লিয়ার করো। And that's why there is a very good example called SMART. SMART. So your goal should be smart, your decision should be smart. S for it should be very specific. Say for example, আমি বললাম আমি বিরাট বড় ব্যবসাদার হতে চাই।
বিরাট বড় মানে কোথায়, লম্বায় বড় না চওড়ায় বড় না মাটির তলায় বড় না মাটির ওপরে, এই বড় ডেফিনেশনটা তোমার কাছে যদি পিকচার না করতে পারো তুমি ভিজুয়ালাইজ করতে পারো। এস ফর এম ফর মেজারেবল, জিনিসটাকে মাপতে হবে যে আমি এত টাকার ব্যবসা এত টাকায় নিয়ে যেতে চাই, আমার কাছে 50,000 টাকা আছে, আমি 50 লাখ টাকায় নিয়ে যেতে চাই। না 50,000 থেকে তো 50 লাখ হবে না, 50,000 10%, 30%, 40% করে গ্রো করবে, তাই না? তো সেই জায়গাগুলোকে একটু ক্যালকুলেট করা। এস ফর স্পেসিফিক, এম ফর মেজারেবল, আর ফর ইট শুড বি রিয়ালিস্টিক অ্যান্ড রেলিভেন্ট। রিয়ালিস্টিক এবং রেলিভেন্ট থাকা দরকার, তাই না? সো এস এম এ ফর অ্যাচিভেবল, মানে জিনিসটা যেন অ্যাচিভেবল হয়। আর ফর রিয়েলিস্টিক এবং রেলিভেন্ট, অ্যান্ড টি ফর টাইম বাউন্ড, মানে একটা টাইম লিমিটের মধ্যে বেঁধে ব্যাপারটাকে করতে হবে। আমি শিওর এটা যদি যে কোনো বিজনেস বা যে কোনো ডিসিশনের ক্ষেত্রে একটু অ্যানালিসিস করা যায় তাহলে ডেফিনেটলি শুরু করার আগেই কিন্তু একটা স্ট্রাকচারাল আইডিয়া পেয়ে যাবে। সো ইন ইংলিশ দ্যার ইজ এ ওয়ার্ড কল পিপল ফেল টু প্ল্যান, নট প্ল্যান টু ফেল। বিকজ কেন বলা হচ্ছে, মানে মানুষ প্ল্যান করতেই ফেল করে, প্ল্যান করে যারা ফেল করে তারা কিন্তু লার্ন করে। ধরো তুমি আমি এই যে আজকের এপিসোডটা করছি, কতদিন ধরে আমরা প্ল্যান করেছি, কিন্তু প্ল্যান করার পরেও আমরা কিন্তু এক্স্যাক্টলি যে ডেটে করার কথা ছিল করতে পারিনি। তার মানে কিন্তু খারাপ হয়নি, বিকজ আমাদের উদ্দেশ্যটা খুব ভালো ছিল, বরং এটা ভালো হয়েছে কিছুটা দিন আমরা নিজেদেরকে বিভিন্নভাবে প্রিপেয়ার করার সুযোগ পেয়েছি। এটা ইন্টেনশনাল ছিল না, আনইনটেনশনাল, বাট জিনিসটাকে আমরা পজিটিভ ভাবে নিয়েছি, যে কারণে আজকে তুমিও অনেকটা ইকুইপড মেন্টালি, আমি অনেকটা ইকুইপড মেন্টালি, রাইট? সো আমার মনে হয় ডিসিশন নেওয়ার আগে একটু হোমওয়ার্ক করা উচিত। বিকজ বারাক ওবামা যখন প্রেসিডেন্ট ছিলেন ইউএসএতে, ওনাকে একজন রিপোর্টার একটা দারুণ কোশ্চেন করেছিলেন এবং উনি তার উত্তরে 10x অ্যান্সার দিয়েছিলেন, মানে একটা উত্তরে অনেক কিছু লুকানো ছিল। ওনাকে একটি জঙ্গলের সামনে উনি বক্তৃতা দিচ্ছিলেন, পিছনে একটা বিরাট বড় জঙ্গল ছিল। একজন রিপোর্টার হাতে একটা কুঠার দিয়ে বললেন যে আপনি যদি এই কুঠারটা দিয়ে ওই যে সামনের গাছগুলো দেখছেন কাটা আরম্ভ করেন, কতক্ষণে এই পুরো জঙ্গলটা আপনি পরিষ্কার করে দিতে পারবেন। সো বারাক ওবামা যে প্রচুর ভালো উড কাটার ছিল নয়, কিন্তু উনি কুড়ালটা দেখে হাসতে হাসতে বললেন যে আমাকে যদি 10 ঘন্টা টাইম দেওয়া হয়, আমি তাহলে 7 ঘন্টা এই কুড়ুলটাকে আগে ধার দেবো এবং তারপরে 3 ঘন্টায় যা যা দেখছি সব কিন্তু আমি কেটে দিতে পারবো। মিনিং কি দিতে চেয়েছিল, মেটাফরিক, মানে আমি প্ল্যানিং এ বেশি টাইম দেবো, শার্প করবো, মানে ইনার এবিলিটি তৈরি করবো। আমি যাই হতে চাই না কেন, আই হ্যাভ টু প্রিপেয়ার মাই মাইন্ডসেট ফার্স্ট, অ্যান্ড মাইন্ডসেটের সাথে এটাও ভাবতে হবে আই উইল নেভার কুইট বিকজ ইটস মাই ডিসিশন, রাইট? ডিসিশনটা তো আমি নিয়েছি, আমাকে কেউ তো পোক করে নেওয়ায়নি, তাই না? একটা হয় সেলফ ডিসিশন, আরেকটা হয় বাবা মার দ্বারা আমরা ডিসিশন ইনফ্লুয়েন্স হই। তো সেক্ষেত্রে কোনো ডিসিশন যদি আমি নিই তাহলে আমি সেই ডিসিশন থেকে সরবো না। তার কারণ এটাকে এভাবেও দেখা যায়, মাস পিপল ভার্সেস ক্লাস পিপল। মাস পিপল দে নেভার চেঞ্জ দেমসেলফ, দে অলওয়েজ চেঞ্জ দেয়ার ড্রিম। যারা মাস পিপল হয়, উইথ অল ডিউ রেসপেক্ট, আমি কাউকে ছোট করছি না, কোনো প্রফেশনকে ছোট করার জন্য বলছি না, রাইট? মানে যে প্যাশন প্রফেশনেই থাকুক না কেন, সে যদি মাস মাইন্ডসেটে থাকে তাহলে আজকে এটা করব, কালকে ওটা করব, পরশু ওটা করব, তারপরের দিন এটা করবো, এই করতে 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 জীবনের সময়টা পেরিয়ে যাবে, করার হবে না। আর ক্লাস পিপল দে নেভার চেঞ্জ দেমসেলফ, দে অলওয়েজ চেঞ্জ দেমসেলফ, দে নেভার চেঞ্জ দেয়ার ড্রিম। মানে তারা রোজ নিজেকে চেঞ্জ করে স্বপ্নের জন্য, স্বপ্ন কিন্তু চেঞ্জ করে না। তো আমাকে আগে চেক করে দেখতে হবে কোনো ডিসিশন নেওয়ার আগে আমি মাস মাইন্ডসেটে আছি না ক্লাস মাইন্ডসেটে আছি। মাস মাইন্ডসেট মানে পুয়ার মাইন্ডসেট, যাই হয়ে যাক না কেন কম্প্রোমাইজ করে নেবো, অ্যাডজাস্ট করে নেবো, ও যা হয় হোক। আর ক্লাস পিপল মানে আই নেভার কম্প্রোমাইজ উইথ মাই ড্রিম, আমি ড্রিমের সাথে কম্প্রোমাইজ করবো না, বাই এনি কস্ট আমি আমার সফলতা। আমি জানি না আমার উত্তরগুলো একটু বড় হয়ে যাচ্ছে কি? খুবই ভালো হচ্ছে, খুবই ভালো হচ্ছে। এটা বলার সময় আমার একটা যেটা মনে পড়ছে যে আমার অডিয়েন্সের জন্য একটা ভিডিও বানিয়েছিলাম যে সিয়াম নামে, যে এরকম আপনি যেটা বলছিলেন পুয়ার মাইন্ডসেট কাইন্ড অফ, ওইটা যদি ইন সামারি করি, যে পুয়ার মাইন্ডসেট, আমি তো বানিয়ে খেয়ে সে ওই পুয়ার মাইন্ডসেট ছিল যে প্রথমে যখন সবার শুরুটা হয় কি আজকাল একটা ইউটিউব ভিডিও দেখেই, যে কেউ একজন অনেক টাকা, একটা বাচ্চা ছেলে 17-18 বছরের বাচ্চা ছেলে লাখ লাখ টাকা কামাচ্ছে,
সো তখন সাথে সাথে যে মানুষটা দেখছে তার মনে হয় কি হয়তো কোনো সিক্রেট আছে বা একটা কিছু আছে যেটা আমি জানলেই আমিও সেই ইনকামটা করে ফেলবো, শুরুতে এটা মাথায় এসে পড়ে। তারপর কি হয়, সে তারপর এটা একটা সাইকেলে চলে যায়। মানুষ এই শর্ট ডোপামিন হিট খুঁজতে খুঁজতে তার অনেকটা বছর চলে যায়। এটা তো সবাই জানে। তো এটা সলিউশন হচ্ছে যে যেটা যেটা শুরুতে আমি এক্সপিরিয়েন্স করেছি, যে প্রথমে এরকম দেখলাম, দেখে তো মনে সেম ফিলিংই এসেছে, ও আমি হয়তো বা কিছু জানলে আমি করে ফেলতে পারবো। দেন আসছে নেক্সট ফেজ, যেখানে আমি সব ছেড়ে দিয়ে জাস্ট নিজেরটা করা শুরু করলাম। নিজের যে অ্যাকশন গুলো আমি দেখছি অন্যরা করছে, ওই অ্যাকশন গুলো করা শুরু করলাম। ওদের রেজাল্টটা না পাওয়ার, ওদের রেজাল্টের দিকে না তাকিয়ে ওরা অ্যাকশন কি নিয়েছে, যে ওরা এখন এখানে যে এসেছে ওদের অ্যাকশন গুলো কি ছিল, ওই অ্যাকশন গুলা নেওয়াটাই শেষ না, তখনও কোনো রেজাল্ট না। ওই অ্যাকশন গুলা নিয়ে দেন আমি অন্যের লাইফে ওটা অ্যাপ্লাই করে সেম রেজাল্ট পাচ্ছি কিনা। দেন আমি ক্লায়েন্ট নেওয়া শুরু করলাম, আমি আমার সার্ভিসেস দেওয়া শুরু করলাম। তখন যখন আমি অন্যদের জন্য রেজাল্ট আনতে পেরেছি, ওটা কোনো পেইড না, ফ্রি করে দেখতে হবে। কারণ কেউ শুরুতে আমার কোনো টেস্টিমোনিয়াল ছাড়া, আমার রেজাল্ট দেখা ছাড়া কেউ আমাকে এমনি দিবে না, আমি যত ভালোই কাজ পারি। সো এই যে ফ্রি কাজ করা, এই যে একটা গ্রাইন্ডের মাঝে দিয়ে যাওয়া, এই গ্যাপটা কেউ ফিল করতে চায় না। এই গ্যাপটা ফিল না করে ওই শুরুর ওই ফার্স্ট স্টেজে আটকে থাকে বেশিরভাগ মানুষ। আজকাল এটা খুবই কমন। আমার চ্যানেলে যা আমি দেখি কমেন্ট আসে, আমাকে যা মেসেজ আসে, এই একটা কমন প্রবলেম দেখি। সো আপনি এটা নিয়ে কি বলবেন, একটু অ্যাড যদি করেন যে এই মানুষগুলোকে কিভাবে হেল্প করা যায়? যদি জিনিসটাকে একটু ঘুরিয়ে দেখা যায়, আমরা জিনিসটাকে একটু ঘুরিয়ে দেখি, ব্যাপারটা যদি এভাবে ভাবি, পয়েন্ট এ মানে সাপোজ আমি এখানে রয়েছি, এটা আমার পয়েন্ট এ, আর আমি পয়েন্ট বি তে পৌঁছাতে চাইছি, এটা পয়েন্ট বি। আমার হাতে দুটো কয়েন আছে। সো আমার এই হাতে, ওপরের হাতটা যেটার মধ্যে লাল সুতো আছে, এটাই হচ্ছে আমার ডিজায়ার স্টেট, আমি এখানে পৌঁছাতে চাই। আর এই যে ছোট্ট কয়েনটা আছে যার পিছনে এম লেখা একটা জায়গা আমি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমার কারেন্ট স্টেট। সো যদি এভাবে দেখা যায়, কারেন্ট স্টেট টু ডিজায়ার স্টেট, আমরা যদি একটা ব্রিজ বানাই বা আমরা যদি একটা লাইন টানি, রাইট? সো কারেন্ট স্টেট টু ডিজায়ার স্টেটের লাইনটার কে বলা হয় ব্রিজ দ্য গ্যাপ। সো যে কোনো সময় আমি যদি কোনো ডিসিশন নিই যে আমি নিজেকে কোথায় দেখতে চাই, তাহলে আমাকে ফার্স্ট অফ অল ডিজায়ার স্টেটের পিকচার করতে হবে, যেটা একটু আগে বলছিলাম স্মার্টে। এবার যেটা দরকার, এই স্টেজে পৌঁছানোর জন্য আমাকে তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট, যেটা ইন্টিগ্রেট করতে হবে। এটা অনেকটা তিনটে সার্কেলের মতো। একটা সার্কেলের নাম নলেজ, ইন্টিগ্রেটেড সার্কেল হচ্ছে স্কিল। নলেজ আর স্কিলটা অনেকটা 8-এর মতন দেখতে হয়, নলেজ আর স্কিলকে যদি পাশাপাশি রাখা হয় 8-এর শেপে, এবং নিচে যদি আরেকটা গোল দেওয়া যায় যেটা তিনটে সার্কেলকে ইন্টিগ্রেট করবে, দ্যাট ইজ কল অ্যাটিটিউড। এটাকে আস্কও বলা হয়, ইটস লাইক এ ফর্মুলা, আস্ক, ASK। আবার অনেকে এটাকে ক্যাশ বলে, মনে রাখার জন্য ক্যাশ, KAS, মাঝখানের যে তিনটে ইন্টিগ্রেট করলো, দ্যাট ইজ কল H। মানে প্রথমে আগে দেখতে হবে যে কোনো জিনিস অ্যাচিভ করার ক্ষেত্রে কি ধরনের নলেজ আমাকে অ্যাকিউর করতে হবে, সাবজেক্ট সম্পর্কে কতটা হোয়াট ইজ নলেজ, দ্য কালেক্টিং ইনফরমেশন অ্যাবাউট দ্যাট সাবজেক্ট, দ্যাট ইজ নলেজ। নলেজের পর, নলেজই কিন্তু জাস্ট শুরু, আ জার্নি অফ এ 1000 মাইল স্টার্ট উইথ দ্য ফার্স্ট স্টেপ, নলেজ গ্যাদার করলাম। এর পরের স্টেপটা হলো নলেজকে স্কিলে কনভার্ট করা। আমি সাইকেল কিনলাম, আমি বাইক কিনলাম, আমি 4 হুইলার কিনলাম, এবার আমি ওটাকে ইউটিলাইজ করছি, চালানোর জন্য স্কিলটা ডেভেলপ করছি। নলেজ এবং স্কিলকে যদি ইন্টিগ্রেট করতে হয় তাহলে অ্যাটিটিউডের দরকার। অ্যাটিটিউড মানে আমি কাজটা শেখার জন্য নিজেকে কতটা ফ্লেক্সিবল রাখছি, কতটা নমনীয়, যে আমি জিনিসটাকে রিসিভ করার রেটে আছি। একজন টিচার লাগে গাড়ি চালানোর ক্ষেত্রে, একজন বিজনেস ডেভেলপমেন্টের ক্ষেত্রে বিভিন্ন ধরনের এক্সপার্ট লাগে, রাইট? এই যে আজকে আমি যে কথাগুলো বলছি, যেভাবে বলছি, এটা কোনোদিনও সম্ভব আমি হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখলাম এরকম ভাবে কথা বলে যাচ্ছি? নেক্সট টু ইম্পসিবল। এই যে আমি যে ঘরের মধ্যে বসে আছি, এখানে লাইব্রেরি, প্রচুর বই, খালি এই বইগুলো সেই ছোটবেলার স্কুলের মুখস্থ করার মতন পড়লেই কি হয়ে যাবে? নো। সো ইট ইজ অল অ্যাবাউট ওয়েন, হোয়ার, হাউ।
মানে কখন কোথায় কিভাবে আমার কোন নলেজটাকে স্কিলে কনভার্ট করে উইথ দ্য হেল্প অফ মাই অ্যাটিটিউড আমি এটাকে হ্যাবিটে কনভার্ট করব, দ্যাট ইজ অল অ্যাবাউট ক্যাশ। যদি প্রত্যেক দিন আমার কারেন্ট স্টেট থেকে ডিজায়ার স্টেটে যাওয়ার জন্য রোজ আমি 1 লাইন করেও যদি নলেজ গ্যাদার করে যদি 0.01%ও সেটাকে স্কিলে কনভার্ট করি এবং অ্যাটিটিউড যদি ফ্লেক্সিবল থাকে, মানে ফ্লেক্সিবল অ্যাটিটিউড মানে আমি যে কোনো জায়গায় লার্নিং মোডে থাকা, এটাকে বলা হচ্ছে ফ্লেক্সিবল অ্যাটিটিউড। লার্নিং মোড মানে দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ আর্ন, এলটা সরে যায়, মানে আমি শিখবো, আমার শেখার অদম্য ইচ্ছা, যেটাকে ইংলিশে বলা হয় ইন্ট্রেনসিক মোটিভেশন। ইট শুড কাম ফ্রম উইদিন, যেটাকে বলা হয় ইনসাইড আউট অ্যাপ্রোচ, ভেতর থেকে আসবে, পাগলের মতন ইচ্ছা। সাপোজ আমি বাংলাদেশে আছি, আমি চাইছি বিসিএস পরীক্ষা দেবো, আমি ইন্ডিয়ায় আছি WBCS পরীক্ষা দেবো, আমি USA তে আছি, আমি এখানে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটিতে স্কলারশিপ নিয়ে পড়বো। এটা কিন্তু বাবা মা বলে বা ইঞ্জেকশন দিয়ে এটা হবে না, এটা মাসেল নয় যে আমি ইঞ্জেকশন দেবো, প্রোটিন পাউডার খেয়ে আমি নিজেকে তৈরি করবো, রাইট? এটার জন্য ভিগারাস ডে ইন ডে আউট স্যাক্রিফাইস আছে। উসিয়ান বোল্টের একটা বিখ্যাত ভিডিও আছে, যে ভিডিওটাতে বারবার উনি বলছেন ইটস অল অ্যাবাউট ডে ইন ডে আউট স্যাক্রিফাইস। ইট ইজ নট দ্য কম্পিটিশন হোয়ার আই পারফর্ম, ইট ইজ অল অ্যাবাউট মাই প্র্যাকটিস ওয়েন ইটস লাইক এ ডাইং, মানে আমি প্রত্যেক দিন মরতে মরতে শিখি, বাঁচতে গিয়ে আমাকে মরতে হয়, আর মরি বলে আমি রোজ শিখি। মানে কতটা ডেসপারেট হলে একজন স্পোর্টসম্যান বলছে প্রত্যেক দিন আমি নিজেকে ভেঙে চুরে আমার নতুন ভার্জন তৈরি করি। ক্লিয়ার? আমি বোঝাতে পারছি আশা করি। সো মেইন থিং হচ্ছে মাইন্ডসেটের সাথে আমার অ্যাপ্রোচ টুয়ার্ডস মাই গোল, তার জন্য জিনিসটা ভেতর থেকে যেন আসে। যে কারণে বলা হয় যে যখন বাংলাদেশ স্বাধীন হয়নি, যখন ইন্ডিয়া স্বাধীন হয়, তখন দেশ 10-এর জন্য যারা কাজ করেছেন তারা নিঃস্বার্থভাবে কাজ করেছেন, তারা ক্যালকুলেট করেনি আমি দেশ স্বাধীন হলে আমি কত কি পাবো। উইথ অল ডিউ রেসপেক্ট, আজকে ইন্ডিয়া বলো, বাংলাদেশ বলো, ওয়ার্ল্ড ওয়াইড সব দেশে তুমি যদি একটু দেখো যে সব দেশের রাজনৈতিক নেতাদের কোথাও না কোথাও একটা নিজস্ব অভিসন্ধি আছে। হ্যাঁ, ভালো লোকও আছে, কিন্তু চারিদিক আমরা যদি দেখি সবাই কোনো একটা পোস্ট পেতে চাইছে, তার পিছনে প্রচুর কোনো বড় স্বার্থ আছে। দেশ 10-এর কথা তারা কত না ভাবছে, তারা নিজেদের ব্যাংক ব্যালেন্স নিয়ে ভাবতে ব্যস্ত। একটা কন্ট্রোভার্সিয়াল টপিক, সুইস ব্যাংকে যদি দেখা যায় যাদেরই অ্যাকাউন্ট আছে তার মধ্যে প্রচুর মানুষ, 75% মানুষ রাজনীতিকবিদদের নাকি অ্যাকাউন্ট আছে। তাদের জীবনের শুরুতে যে অ্যামাউন্ট ছিল আর তারা পলিটিক্যাল পার্টিতে থেকে তার হাজার হাজার লক্ষ লক্ষ গুণ টাকা ইনকাম করে সুইস ব্যাংকে রেখেছে। এগুলো আমাদের সাবজেক্ট নয়, বাট আমি বলতে চাইছি কি যে মানুষটার ভেতরের ইচ্ছা থাকতে হবে যে আমি দেশ 10-এর জন্য কি করতে চাই। আমার মনে হয় সৎ উদ্দেশ্য থাকলে সেই মানুষ তার কাজে সফল হবে। বাধা আসবে না এটা হতে পারে না, কিন্তু বাধার মধ্যে দিয়ে সফলতায় আসবে। যেরকম পেইনস যে ওয়ার্ডটা, PAINS, এই ওয়ার্ডটাকে যদি আক্ষরিক অর্থে দেখি ব্যথা, বাট এখানে একটা খুব মানে অ্যাক্রোনিম আছে, পজিটিভ, P ফর পজিটিভ, A ফর অ্যাটিটিউড, I ফর N ফর নেগেটিভ, S ফর সিচুয়েশন। দ্যাট মিনস পজিটিভ অ্যাটিটিউড ইন নেগেটিভ সিচুয়েশন। পার্সপেক্টিভ, আমরা কিভাবে জিনিসটাকে কেউ ব্যথা পাচ্ছে বলে বলছে আমি আর পারবো না, কেউ ব্যথা পাচ্ছে বলে ওপরের দিকে তাকিয়ে বলছে থ্যাংক ইউ ফর সিলেক্টিং মি ফর দ্যাট এক্সাম। তো দেখা কিভাবে দেখবো। খুবই ভালো। সো আপনি একটু আগে যে বলেন আস্ক, নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড, এই সো নলেজ নিয়ে স্কিল মানে এটা প্র্যাকটিক্যালি সেটাকে অ্যাপ্লাই করা, অ্যান্ড দেন অ্যাটিটিউডটাকে আমি আরেকটা ওয়ার্ড যদি বলি যে মাইন্ডসেট, এটা কি ঠিকভাবে বলা যে এটা ইটস আ মাইন্ডসেট অ্যাজ ওয়েল? সো অনেকের প্রশ্ন থাকে যে মাইন্ডসেট চেঞ্জ করে ফেললে কিভাবে আমার সফলতা এসে পড়বে, মাইন্ডসেটের সাথে আমার কি সম্পর্ক, আমি তো চাই, আমি তো চেষ্টা করছি। সো এখানে এদেরকে কি বলা যায় যে কিভাবে মাইন্ডসেট ইম্পর্টেন্ট সফলতার জন্য? দেখো, মাইন্ডসেট ওয়ার্ডটা যদি আমরা একটু গুগল সার্চ করি তাহলে আমরা অনেক রকম আইডিয়া পাবো। মনকে সেট করা, সিম্পল অঙ্ক। এবার মনকে সেট করব কি করে? প্রথম কথা হলো আমি মনকে কন্ট্রোল করি না মন আমাকে কন্ট্রোল করে? এটা হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং পয়েন্ট। আজকের ডেটে যদি দেখা যায় যে আমি যদি সহজ প্রশ্ন
আমাদের ভিউয়ারদেরকে জিজ্ঞেস করি, সবাই হাসবে, বলবে মৃণাল ভাই এত বোকা বোকা প্রশ্ন করেন কেন? প্রশ্নটা হলো, আমরা মোবাইল ইউজ করি? সবাই হাসবে, বলবে হ্যাঁ করি। এবার আমি যদি বলি আপনি মোবাইল ইউজ করছেন না মোবাইল আপনাকে ইউজ করছে, কোনটা বেশি উত্তর দেবে? সবাই বলবে কিন্তু মোবাইল ইউজ করছি কি, কিন্তু মোবাইল আমাদেরকে বেশি ইউজ করছে। আমরা মোবাইলকে কন্ট্রোল করছি না, কিন্তু মোবাইল আমাদেরকে কন্ট্রোল করছে। মোবাইলের আওয়াজ আমাদের মনকে মোবাইলের দিকে টানছে, মানে কিনছি আমি, কিন্তু মোবাইল আমাদেরকে নাচাচ্ছে, তাই নয় কি? তাহলে কি দাঁড়ালো? আমার মনের কন্ট্রোল তো আমার হাতে থাকা উচিত, কিন্তু অনেক সময় মনের ডোপামিন আমাদেরকে ওদিকে ছোটায়, তাই না? তো সেই জন্যই বলা হয় যে রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করলে শিকদাঁড়া সোজা হয়। ইন্ডিয়াতে এই কথাটা খুব চলছে, বা ওয়েস্ট বেঙ্গলে খুব চলছে। শিকদাঁড়া আছে তো, মানে স্পাইন যদি সোজা না হয় তাহলে লিম্বিক সিস্টেম অ্যাক্টিভেট হবে না। এর পিছনে সায়েন্স এটাই। আমরা ছোটবেলায় বাবা মাকে বলতে শুনতাম যে শিকদাঁড়া সোজা করে পড়তে বস, যার শিকদাঁড়া বেঁকা সে জীবনে কিছুই করতে পারে। আমার বাবা মা তো বলেছে, বাবা মা বলেছিলেন কেন সেটা বাবা মা জানেন, কিন্তু আজকে আমি পড়াশোনা করে যেটা বুঝতে পারছি, ইটস এ সায়েন্টিফিক টার্ম। সেটা হচ্ছে লিম্বিক সিস্টেমের যে লিম্বিক টিস্যুস থাকে, লিম্বিক নার্ভ থাকে, লিম্বিক নার্ভ অ্যান্ড টিস্যুস, সেটা মাথায় যত না থাকে এই পোর্শনে, তার থেকে অনেক বেশি থাকে কোথায়? আমাদের এই স্পাইনের ভেতরে, স্পাইন ক্যানেল বলে, এই ভেতরে মাঝখানে একটা ফুটো মতন আছে, তার মধ্যে বেশি থাকে। তা যদি আমার স্পাইন সোজা না থাকে, এই শোল্ডার যদি আপরাইট না থাকে, তাহলে ব্রেন আমাকে সাপোর্ট করবে না। যে কারণে ফাইট বলেছিলাম না, ফাইট অ্যান্ড ফ্লাইট। অনেক সময় কি হয়, ভয় পেয়ে গেলে আমাদের এটা কুচকে যায়, এই শোল্ডার ইন্টারনাল হয়ে যায়, বা ফ্রিজড হয়ে গেলে দেখবি বাচ্চাদের, দেখবে তুমি ভয় পেয়ে গেলে এইভাবে বাচ্চারা ভয় পেয়ে কাঁদে, এরম ভাবে কাঁদে। আমি দেখেছি বহু ইন্ডিয়া বাংলাদেশে দেখেছি, আমি বহুবার বাংলাদেশে গেছি, মেয়েরা ভয় পেয়ে গেলে, কোথাও কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে হয়তো ভয় পেয়ে গেল, এইভাবে নিজেকে প্রোটেক্ট করে। সো এইটা যখনই ইন্টারনাল রোটেট হবে, আমাদের লাংস কি হয়, স্কুইজ করবে। লাংস যে স্কুইজ করবে, যে পরিমাণ অক্সিজেন বডিতে যাওয়ার কথা ছিল সেই পরিমাণ অক্সিজেন যায় না। তখন অটোমেটিক্যালি কি হয়, আমাদের ব্রেন যে অ্যাক্টিভিটি গুলো করে, যে অ্যাক্টিভলি পার্টিসিপেট করা, ব্রেন তখন আমাদের এগেনস্টে ডিসিশন নেয়। তখন হাত পা কাঁপতে থাকে, তখন রং ডিসিশন আমরা নিয়ে ফেলি। অনেক সময় রেগে গেলে মানুষ যেটা করে, যে ল্যাঙ্গুয়েজ গুলো বলার কথা না সেগুলো বলে ফেলে, পরে আফসোস করে, তাই না? তো সেক্ষেত্রে ফিজিওলজিক্যাল স্ট্রেংথ দরকার, বিকজ ইটস লাইক এ সাইবারনেটিক লুপের মতন কাজ করে, ইনফিনিটি লুপের মতন। বডি স্ট্রং, মাইন্ড স্ট্রং। বডি স্ট্রং হলে মাইন্ড স্ট্রং হবে, কিন্তু মাইন্ড স্ট্রং হলেই যে সবসময় বডি স্ট্রং হবে সেটা নাও হতে পারে। সেই জন্য কন্টেনারটাকে স্ট্রং বানাতে হবে। মানে ব্যাপারটা এরকম, এটা কাঁচের বোতল, খুব দামি বোতলে জল রাখা আছে, এটাই যদি বাংলাদেশ বা ইন্ডিয়া 10 টাকা বা 50 টাকার বোতলে জল হয়, সেই জলটা আমরা খুব ভালো জল ওটা হতে পারে? তার মানে কন্টেনার যত হার্ড হবে, তার ভেতরে থাকাটাও, মানে জলটাও তত ভালো থাকবে। তার মানে শরীরের ভেতরে তো মন, তো শরীর মানে তো এই যে পুরো শরীরটার মধ্যে যে ব্রেন, এই ব্রেন বা ডিসিশন মেকিং, যে হেড বলি না, মানে হেড অফিস বলি না, হেড অফিসে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? হেড অফিসে। হেড অফিস কোথাটা এসছে, কোথায়? আমাদের হেড অফিস। তো হেড অফিস তো ফ্রন্টাল লব হচ্ছে লজিক, আর আমাদের এই যে পিছনের যে পোর্শন লিম্বিক সিস্টেম, সেটা হচ্ছে ইমোশনস। সো কোনটা লজিক দিয়ে নেবো, কোনটা ইমোশনস দিয়ে নেবো, সেটা তো আমাকে জানতে হবে। একটা কথা আছে না, যে যেটা হার্ট দিয়ে নেওয়ার কথা সেটা যদি আমি হেড দিয়ে নিই, ডিসিশনটা ভুল হওয়ার চান্স বেশি। আর যেটা হেড দিয়ে নেওয়ার কথা সেটা হার্ট দিয়ে নিচ্ছি। বোঝাতে পারছি আশা করি? জি। আপনি কি কোনো একটা মানুষের বা আপনার এক্সপিরিয়েন্স থেকে বা কোনো গল্প দিয়ে একটা বোঝাতে পারবেন যে কোনো একটা মানুষ সে তার মাইন্ডসেট চেঞ্জ করে কিভাবে সফল হয়েছে? এরকম কোনো ঘটনা কি আছে যে মাইন্ডসেট চেঞ্জের কারণে সে এটা, মানে কিছু প্র্যাকটিক্যালি দেখার জন্য যে মাইন্ডসেটটা কি, আসলে কি চেঞ্জ করব যেটার জন্য আমি সফল হতে পারছি না, আটকে আছি? হ্যাঁ, যেরকম আমি যদি আমার নিজের জীবন দিয়ে বলি, এরকম অনেক বাংলাদেশ, ইন্ডিয়া, অল ওভার দ্য ওয়ার্ল্ড প্রচুর এক্সাম্পল আছে। আমি একটা করে এক্সাম্পল দিই, 3টে এক্সাম্পল দিচ্ছি, রাইট? তো একটা এক্সাম্পল হচ্ছে, আমি নিজের এক্সাম্পল দিই। আমার লিগামেন্ট ছিঁড়ে গেল, আমি চাকরি পেয়ে গেছি, স্যাটিসফাইড লাইফ। আমার বিয়ে হয়ে গেছিল তখন, আমার বাচ্চা 4 বছর। আমার একদিকে বাবা মা, ওয়াইফের ফ্যামিলি, আমার ভাই, অল আর কোয়ালিফাইড, অল আর এডুকেটেড। সবাই বারণ করলো
যে সরকারি চাকরি ছেড়ে এরকম একটা মানে আনপ্রেডিক্টেবল লাইফের দিকে ঝাঁপ দেওয়াটা ঠিক হবে না। প্যারালালি আমার গুরু বলল যে তুমি 1 তলায় দাঁড়িয়ে 10 তলার ভিশন দেখতে পাবে না, আমি 10 তলায় দাঁড়িয়ে যেটা দেখতে পাচ্ছি তুমি সেটা দেখতে পাবে না। অতএব আমি অ্যাডভাইস করব তুমি সেই কুপমণ্ডুক হয়ে যেটা জানো ওর মধ্যেই আটকে থাকবে। যে বলেছিলাম আমি এই কথাটা প্রায় বলি, আমার বইতেও লেখা আছে, যে বোঝে সে খোঁজে বলে আমার একটা বই আছে বাংলায়, যেটা রকমারি বলে বাংলাদেশি যে পাবলিশার আছে সেখানে পাওয়া যায়, অল ওভার দ্য ওয়ার্ল্ডও পাওয়া যায়, ইন্ডিয়াতেও নির্ঝর প্রকাশনীর থেকে বেরিয়েছে। যেখানে একটা কথা আছে, আমার গুরু জিজ্ঞেস করেছিলেন যে তুমি কি জানো, তুমি কি জানো না। তো আমি গুরুর কথায় উত্তর দিয়েছিলাম অনেক ভেবে, আমি জানি না, আমি কি জানি না। তো গুরু বলেছিলেন যে তুমি কি জানতে চাইবে, তুমি কি জানো না। আমি বলেছিলাম ইয়েস। তখন গুরু বলেছিলেন তুমি যেটা জানো সেটা জলের বিন্দু, আর যেটা জানো না সেটা অসীম সমুদ্র। এবং তোমাকে ডিসিশন নিতে হবে যে তুমি জানার মধ্যে অজানাটাকে খুঁজে পাবে, না অজানার মধ্যে অজানাটা খুঁজে পাবে। আমি বলেছিলাম যেটা জানি না সেটার মধ্যে আমি খুঁজে পাবো যেটা আমি জানি না। বলে তাহলে তোমাকে এক্সপ্লোর করতে হবে, তাহলে আনপ্রেডিক্টেবল জার্নির দিকে নিজেকে নিয়ে যেতে হবে। সেই মাইন্ডসেট শিফটিং যেটাকে বলে, যেটা আমার ভাষায় আজকের ডেটে এনএলপি টার্মে বলি মাইন্ডকে রিপ্যাটার্ন করতে হবে। সো মাইন্ড শিফট করে মাইন্ডকে রিপ্যাটার্ন করা। তো শিফটিং ইউর মাইন্ডসেট ইটস আ প্রসেস, আর সেই প্রসেসকে হাতের মুঠোয় যদি আনতে হয় তাহলে প্রথমেই হচ্ছে একটা পয়েন্ট যে আমার মাইন্ডকে আমি কি করব, আপডেট অ্যান্ড আপগ্রেড করবো। সিম্পল ইনস্ট্রাকশন। মোবাইল ফোন, ছোট ফোন থেকে তো বড় ফোনে গেছি না আমরা আজকের ডেটে। আজকে বাংলাদেশের সাথে যদি ইন্ডিয়া থেকে দাঁড়িয়ে কথা বলতে হয়, আগে ল্যান্ডলাইনে কথা বলতে হতো, কেউ না কেউ মোবাইল নিয়ে ভেবেছিল, রাইট? আজকে উইদিন এ সেকেন্ড কোথায় ইউএস, কোথায় ইন্ডিয়া, কোথায় কলকাতা থেকে আমরা একসাথে কানেক্ট হয়ে গেলাম, তাই না? তার মানে সেটাই হচ্ছে মাইন্ডসেট, আপগ্রেড অ্যান্ড আপডেট। তো আমি যদি নিজেকে আপগ্রেড করি তাহলে আমার গ্রোথ হবে। যেরকম ওই যে বোঝে সে খোঁজে বইটাতে একটা দারুণ এক্সাম্পল আছে, এটা আমি বলি দারুণ এক্সাম্পল আমি না, আমাকে সবাই বলে বলে সেটা বলছি, যে 5 - 5 0, 5 ডিভাইডেড বাই 5 1, 5 + 5 10, আর 5 মাল্টিপ্লাই বাই 5 25। তো 5 - 5 মানে যদি জিনিসটাকে এভাবে দেখি, প্রত্যেকটা বাঁ দিকের প্রত্যেকটা 5 হচ্ছে আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় রয়েছি, আর এই দিকে যে 5 গুলো রয়েছে এগুলো হচ্ছে কি ধরনের সিচুয়েশন আমাদের জীবনে ঘটছে, আর মাঝখানেরটা হচ্ছে আমাদের ডিসিশন। তো সিচুয়েশন আমরা চেঞ্জ করতে পারি না, কিন্তু ডিসিশনটা আমরা নিজের মতন মডিফাই করতে পারি। একটা সিচুয়েশন আসলো, আমি বললাম আমার দ্বারা হবে না, 5 - 5। একজন বললো হবে না, তো কি হয়েছে, চেষ্টা করে দেখি, কিছু যদি পাওয়া যায়, 5 ডিভাইডেড বাই 5, তাতেই সে খুশি। কেউ বললো না না আরেকটু চেষ্টা করে দেখি, সে 10% এফোর্ট দিল, 5 + 5 10 হলো। আর কেউ একজন বললো নিশ্চয়ই আমার সাথে এটা ঘটেছে, মানে এটা অলমাইটি লার্নিং, নিশ্চয়ই আমার পরীক্ষা নিচ্ছে, আমি বারবার এটা প্র্যাকটিস করে দেখি তো এর ভেতরে কিছু শিখতে পারে কিনা। প্রত্যেক দিন নতুন কিছু শিখতে 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 সে 5 মাল্টিপ্লাই বাই 5 25 করে দিল। বোঝাতে পারছি ব্যাপারটা? Wow, that was so powerful. আমি এই জিনিসটাকে এভাবে দেখি যে যখন আমাদের লাইফে প্রত্যেকের লাইফেই সমস্যা আসতে থাকে, যেরকম কোথাও অনেকগুলো টাকা নষ্ট হয়ে গেল, কোনো পার্টনার ধোকা দিয়ে দিল, কোনো কোর্সে টাকা দিলাম, সেই কোর্সটা যেটা আশা করেছি ওটা হয়নি, বাট ওইটাকে আমার ফেইলারের কারণ না বানায়, এটা আমার উপরে যে আমি কি এখন এটা নিয়ে চিন্তা করব যে ও আমার টাকাটা চলে গেল বা আমাকে পার্টনার ধোকা দিল, আমি আমার সময়টা, জীবনের সময়টাকে এটাতে দিব, নাকি আমি এটা চিন্তা করব যে ওকে আমার গোলটা কি। এর জন্য যে আপনি বললেন যে ওয়াইটা ক্লিয়ার থাকতে হবে, ওয়াইটা যখন ক্লিয়ার থাকে তখন আর এই যে আশেপাশে যে ডিস্ট্রাকশন গুলো আসে ওগুলোতে মন চলে যায় না। আমি চিন্তা করছি আমি কোটি কোটি টাকা কামাবো, কিন্তু আমি এখানে 1 লাখ টাকা বা 50,000 টাকার জন্য কাঁদছি, আমার জীবনে আমার সময়টাকে মূল্য দিচ্ছি না, আমি ওই টাকাটাকেই মূল্য দিচ্ছি, 10,000 টাকা, যেই যত টাকাই হোক, যার জন্য যেটা বেশি। আর কিন্তু আমার গোল তো অনেক টাকা কামানোর, সো ওইটা ডিপেন্ড করে ওয়াইটা, আর ওই যে মেজারেবল কত টাকা কামাবে সেটাকে ফিক্স করা, এন্ড দেন মিলায় দেখা, ওকে আমার যদি ইচ্ছাই থাকে শুধু 50,000 টাকাই কামাবো, দেন কাঁদো 50,000 টাকার জন্য, ওকে ইটস ওকে।
বাট আমার গোল সবাই কেউ কিন্তু 50,000 টাকা রাখে না, গোল রাখে হাই গোলস, বাট দেখা যায় এইভাবে জীবনটাকে নষ্ট করতে থাকে। এই ছোট ছোট সবার জীবনে আসে, এটা আমি আগে শুনতাম, বাট এখন নিজেও দেখছি যে আমি এখন ডিস্ট্রাক্টেড হলে কত ভাবে ডিস্ট্রাক্টেড হতে পারি, যে কত জায়গা থেকে কত টাকা চলে যাচ্ছে। বাট দেন আমার ওই ওয়াইটা স্ট্রং থাকার কারণে ওই জায়গায় আমার এসব আমাকে ডিস্ট্রাক্ট করে আমার সময় নষ্ট করে না। সো এটা আই থিঙ্ক আপনি যা বললেন, আই হোপ সবার জন্য অনেক হেল্পফুল হবে। আজকের এই এপিসোডটা খুবই খুবই পাওয়ারফুল ছিল, খুবই প্র্যাকটিক্যাল ছিল। যতটা পেরেছি আমরা ট্রাই করেছি যেন কোনো থিওরিটিক্যাল বা মোটিভেশনাল জিনিসটা না হয়, মানুষ যেন অ্যাকচুয়ালি শুনে এটাকে অ্যাপ্লাই করতে পারে নিজের জীবনে। আপনারা যদি আবার চান মৃণাল স্যারকে দেখতে, আপনারা অবশ্যই নিচে কমেন্ট করবেন। আর আপনাদের কি ভালো লাগলো, আপনারা কি নিয়েছেন এই ভিডিও থেকে, এই পডকাস্ট থেকে, এই ইন্টারভিউ থেকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ মৃণাল স্যার, আপনাকে আসার জন্য। আমরা আবার বসবো। টিল নেক্সট টাইম।